আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা রাইট ফর্ম অফ ভার্বস। তো এই রাইট ফর্ম অফ ভার্বস এ আমরা অনেক স্টুডেন্ট এইরকম সমস্যা ফেস করে, আসলে মূলত তারা জানতে পারে না যে কোন টেন্সে কোনটার ব্যবহার, যে বেশিরভাগই যে কোন ওয়ার্ড গুলো থাকলে কোন টেন্স হয়। তো এটা আসলে না জানার কারণে এই সমস্যাটা হয়। তো আমাদের দেশে যে বইগুলো রয়েছে সেগুলো সবকিছু দেওয়া থাকে না। তো আমরা ইন্টারনেট ঘেটে প্লাস বই ঘেটে আমরা এগুলো বের করেছি। তো আমরা চেষ্টা করবো আপনাদের রাইট ফর্ম ভার্ব, আজকে যেহেতু প্রথম ক্লাস থেকে সুন্দর মতো করে দিতে। তো আমরা শুরু করে দেই। তো প্রথমে রাইট ফর্ম ভার্ব জানার আগে আমাকে টেন্স গুলো কিন্তু ঠিক করতে হয়। তো আমরা এটা শুরু করব যে প্রথমে তো দেখি যে প্রথমটা আমরা যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আমাদের টেন্সের ব্যবহার কিন্তু ঠিক করতে হবে। তো যেমন কোন সেন্টেন্সে যদি আমাদের অলওয়েজ, রেগুলারলি, নরমালি, অফেন, ইউজুয়ালি এগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা দেখি অলওয়েজ মানে কি। অলওয়েজ এর বাংলা হচ্ছে সর্বদা, রেগুলারলি নিয়মিত, নরমালি সাধারণত, অফেন প্রায়ই, ইউজুয়ালি এটাও সাধারণত। তারপরে জেনারেলি। জেনারেলি মানে কি? এটা নিয়মিত বা সাধারণত বলতে পারে বা স্বাভাবিকভাবে বলা যায় জেনারেলি। সামটাইমস মাঝে মাঝে, অকেশনালি এটাও হলো প্রায়ই, প্রায়শ, প্রায়শ বলা হয়, অকেশনালি বাংলাটা হলো প্রায়শ। এট টাইমস এটাও প্রায়ই, এট টাইমস মানে কি? মাঝে মধ্যে। ডেইলি নিয়মিত, ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে, এভরি টাইম, এভরি ডে, এভরি নাইট, এভরি মর্নিং, এভরির পরে যা কিছু থাকে সবগুলোই। তো এগুলো। তারপরে অন হলিডে, অনের পরে আমরা হলিডে কি অন ফ্রাইডে দিতে পারি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেক পরে যে কোনো একটা হলিডে দেওয়া যেতে পারে, যেমন 26শে মার্চ, 26 মার্চ, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো কিন্তু আমরা করতে পারি। তো এগুলো সবগুলো থাকলে কি হবে? সবগুলো থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন বিশেষভাবে আমাদের যে পরীক্ষাগুলো, অ্যাডমিশন টেস্ট, তারপরে আমাদের একাডেমিক পরীক্ষা প্লাস জব পরীক্ষাগুলো, এগুলো কিন্তু বেশি আসে। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল। তো এগুলো তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এগুলো হলো একদম অ্যাডভার্ব। এটা কি? এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো এগুলো আমরা এখন কয়েকটা উদাহরণ দেখি। তো এগুলো প্রথমে হলো সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে এই অ্যাডভার্বটা বসে, এরপর হলো প্রিন্সিপাল বা মেইন ভার্বটা বসে। এটা একটা উদাহরণ। আমরা যে ব্র্যাকেট দিয়েছিলাম অ্যাডভার্বের উদাহরণটা আমরা এখানে পেয়েছি, দেখেন। উই অফেন, এই যে অফেন, এই অফেনটা কি? এখানে অ্যাডভার্ব। প্রথমটা এটা কি? সাবজেক্ট। এটা হলো সাবজেক্ট। এরপর আমাদের প্রিন্সিপাল ভার্ব। এরপর ভিকটিম অফ সিচুয়েশন, আমরা কি পরিস্থিতির শিকার। উই অফেন, আমরা প্রায় পরিস্থিতির শিকার হই বা শিকার হই। তো এখানে দেখেন আমরা উইটা কোন পারসন। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কিন্তু জানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এটা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব কোনো কিছু নেই। যেমন উই অফেন, আমরা প্রায়, এই অফেনটা কি? এটা হলো অ্যাডভার্ব, এই যে দিয়েছিলাম এই অ্যাডভার্ব। কিন্তু অফেন থাকলে আমরা বুঝবো সে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন সেন্টেন্সে যদি আমরা এই ওয়ার্ড গুলো থাকে, আমরা চোখ বুঝে মনে রাখবো এই ওয়ার্ড গুলো থাকলে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো অফেন থাকাতে আমরা বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর উই অফেন ফল ভিকটিম অফ দ্য সিচুয়েশন, পরিস্থিতির শিকার। এটা যদি এখানে উই, আমরা কি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে শুধু মেইন ভার্ব বসে, এখানে কোনো এস বা ইএস যোগ হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু এখানে যদি উই এর জায়গায় যদি আমরা এখানে হি দিতাম, হি অফেন, তার মানে হিটা কি? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর জায়গায় একটা নাম দিতে পারে, যেমন এখানে নাম দিতে পারি করিম দিতে পারি, করিম। ঠিক আছে? এটাও কি? নামও কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্ট যদি থার্ড পারসন, এটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে তখন কি? এস বা ইএস যোগ হতো, তখন কি? ফলস হতো। কিন্তু এখানে যদি সেকেন্ড পারসন বা প্লুরাল নাম্বার হতো, যে দে, দে যদি থাকতো, তাহলে কি? দে অফেন, তখন ফলের জায়গায় কি? শুধুমাত্র ফল হতো, তখন মেন ভার্বটা হতো। ঠিক আছে? বোঝা গেছে এইভাবে। এই পরটা দিচ্ছে দেখেন, হি। এই যে হি মানে কি? সে, এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কিন্তু এখানে গড দিয়েছে, মানে পাস্ট করে দিয়েছে আমাকে কি? যেহেতু বলা আছে রাইট ফর্ম অফ ভার্বস, মানে কি আমাকে ভার্বে কে শুদ্ধ করতে হবে। তো গড কে আমরা প্রেজেন্ট টেন্স করলে কি হবে? গেট হয়ে যাবে। তো আমরা এখানে শুদ্ধ করব, ভুলটাকে কি শুদ্ধ করব, গেট করব। আমরা কেন জানবো যে এটা শুদ্ধ করব? আর গেটে যায় কি? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এস বা ইএস যোগ হবে। সেজন্য হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং, সে কি? সকালে ঘুমের থেকে উঠে। আরেকটা কথা রয়েছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স কি? যদি কোনো ঘটনা যদি চিরন্তন সত্য, যেমন দা আর্থ মুভস রাউন্ড দা সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।
অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলিবে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিবে না। ঠিক আছে, এই ধরনের যখন চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, উই রেগুলারলি গো টু স্কুল বা উই রেগুলারলি ওয়াক ইন দা মর্নিং। তার মানে কিন্তু কি, যখন আমরা চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত সত্য এই ধরনের জিনিস থাকে, তখন সেটা কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। তো এখানে যদি দেখেন কিছু বলা নাই, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, কিন্তু এখানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলো কি, এটা নিয়মিত একটা অভ্যাস বোঝাইছে সেজন্য। তো সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমার মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এগুলোই রয়েছে এর মধ্যে সবকিছু। আবার এখানে যদি নেগেটিভ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার সময় কি, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্লাস মূল ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ হয়, তো নেগেটিভ করার সময় আমরা ডাজ ব্যবহার করব। আর যদি এই 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 সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় এবং এটা যদি শুধুমাত্র মেন ভার্ব হয়, তখন ডাজের জায়গায় নেগেটিভের সময় কি আমরা ডু ইউজ করব, ডুর পর আমরা নট দিব। তো এটার নিয়ম। আবার ইন্টারগেটিভ করার সময় কি, এখানে যদি এস থাকে তাহলে আমরা ইন্টারগেটিভ করার সময় ডাজ দিব। এখানে যদি এস না থাকে, এস বাই এস না থাকে, যদি শুধুমাত্র মেন ভার্বটা থাকে, তখন সেটা আমরা ডু ইউজ করব। জাস্ট এটাই। এখানে যদি আমরা এই জন্য হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি দিব, হি ডাজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করে দিই তাহলে কি হবে, ডাজ হি, হ্যাঁ ডাজ হি। কারণ কি এস থাকলে আমরা ডাজ দিব, এস যদি না থাকতো তখন আমরা কি দিতাম, তখন আমরা এখানে ইন্টারগেটিভ করার সময় ডু দিতাম। আর লাস্টে হচ্ছে আমাদের একটা ইন্টারগেটিভ চিহ্ন হবে। এ হলো ইন্টারগেটিভের ব্যবহার। তো আমাদের সবগুলোই হয়ে গেল। তো এরপর আমরা যাই পরেরটা আছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে প্রায়। আমরা অনেক শুধুমাত্র জানি নাও বা এট দিস মোমেন্ট, এই দুইটা জানলেই হয়, কিন্তু না, প্রেজেন্ট ইন্টারগেটিভ আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরো বেশ কিছু কিছু কিন্তু আমাদের মানে ওয়ার্ড আইডেন্টিফিকেশন রয়েছে, যেগুলো আমরা জানি না, যার ফলে কিন্তু আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু বুঝতে পারি না যে কোন টেন্স। আমরা আজকে ভালো মতো এগুলো পড়ি। দেখেন নাও মানে কি এখন, রাইট নাও ঠিক এখন, রাইট নাও মানে ঠিক এখন বা এই মুহূর্তে, এট প্রেজেন্ট বর্তমানে, এট দিস টাইম বা এট দিস মোমেন্ট, এট দিস টাইম মানে এই মুহূর্তে, বা এট দিস টাইম বা এট দিস মোমেন্ট এই মুহূর্তে, টুডে আজ, দিস সিজন এই ঋতুতে, দিস সিজন মানে কি এই ঋতুতে, দিস ইয়ার এই বছর, ঠিক আছে, তার দিস মান্থ এটাও দেওয়া যেতে পারে এই মাসে, স্টিল এখনো, ডে বাই ডে দিনের পর দিন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, র্যাপিডলি দ্রুত গতিতে, ইয়ার আফটার ইয়ার বছরের পর বছর, ডে আফটার ডে দিনের পর দিন, মান্থ আফটার মান্থ মাসের পর মাস। তো এগুলো থাকলে, তারপরে রয়েছে এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো আমরা এগুলো সবগুলো পড়ে থাকবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি গুলো নিয়ম, এর ভিতরে আর সাধারণত নাই। তো এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, বর্তমানে ঘটনাটা চলছে, রানিং, স্টিল রানিং মানে স্টিল চলমান, সেটাই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই সোজা। এই জন্য আজকাল দেখেন আমরা জামিল ইজ নট গো টু কলেজ, এটাকে ঠিক করলে কি হবে, এটা কোন টেন্স, এই দেখেন টুডে, এই টুডে মানে কি আইডেন্টিফিকেশন, এটা জানলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তখন আমরা কি দিতে পারি, ইজ নট, গো এর জায়গায় শুধুমাত্র কি দেব, আমি জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে কি আইএনজি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, এটা কিন্তু আপনাদের জানতে হবে। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সাধারণত কি সাবজেক্ট যদি আই থাকে এরপরে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেটার পরে কি ইজ বসে, আর ফার্স্ট আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার যে কোনো বা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে সেটা হলো আর বসে। ঠিক আছে, তো শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এম বসে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ বসে, আর হচ্ছে আমাদের যে কোনো প্লুরাল নাম্বার থাকলে সেটার পরে কি আর বসে। এটা অনেক সোজা। তো এখানে যেমন জামিল, জামিল দেখেন জামিলটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি ইজ হসলো, ইজ নট, গোয়ের জায়গায় কি হবে আইএনজি হবে, কারণ কি মূল ভাবের সাথে আইএনজি যোগ হবে। গোয়িং টু কলেজ টুডে, আজকে সে স্কুলে যাচ্ছে না, টুডে থাকাতে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা অনেক ইম্পর্টেন্ট। এবার আসে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কোনো সেন্টেন্সে যখন জাস্ট, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এইট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সোফার এগুলো যদি থাকে তখন সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট আমরা তো জানি, জাস্ট মানে কি এই মাত্র, জাস্ট নাও এই মুহূর্তে, অলরেডি ইতিমধ্যে, ইট এখনো বা তখনো, নেভার কখনোই নয়, ইভার কখনোই, ইভার মানে কি কখনোই, ইভার মানে কখনোই, আর নেভার কখনোই নয়, ইভার কখনোই, লেটলি মানে কি খুবই, সে কি লেটলি মানে কি সে খুবই দ্রুতই আসবে, সে ইতিমধ্যে সে এসেছে, হি কাম লেটলি বা দেরিতে আসে সে। ঠিক আছে, লেটলি মানে আবার দেরিতে বোঝানো হয়।
রিসেন্টলি মানে সম্প্রতি, সোফার এখন পর্যন্ত। সোফার মানে কি? এখন পর্যন্ত। তো যখন আমরা এগুলো ওয়ার্ড গুলো থাকে তখন সেটা কি হয়? তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো যেমন আমরা আবার আরেকটা কিছু আছে যেমন আপ টু নাও, এখন পর্যন্ত, আপ টু নাও এখন পর্যন্ত, আপ টু প্রেজেন্ট বর্তমান পর্যন্ত। যেমন মোবাইল ফোনটা এখন পর্যন্ত এটা ভালো রয়েছে, দিস ফোন ইজ নাও সুইটেবল আপ টু রাইট নাও, এখন পর্যন্ত কি এই ফোনটা সুইটেবল রয়েছে মানে কার্যকারী রয়েছে, তো উপযুক্ত রয়েছে। তো এগুলো থাকলে প্রেজেন্ট কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো তার মধ্যে কিছু আছে যেমন জাস্ট, অলরেডি, নেভার, এগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে, এটা একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব গুলো আমরা কি হয়, অ্যাডভার্ব গুলো সাধারণত কি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর কি, যেমন সাবজেক্টের পরে এখানে অ্যাডভার্ব থাকলে বসতো, ঠিক আছে। এটার অ্যাডভার্ব গুলো সাবজেক্টের পরে বসে কিন্তু প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্বের আগে বসে, সাবজেক্টের পরে বসে। এখানে যদি অ্যাডভার্ব দিতাম যেমন জাস্ট যদি থাকতো, এখানে অলরেডি দিতাম, অলরেডি, ঠিক আছে। এই অলরেডি থাকলে এই অলরেডিটা এখানে দিত, মানে অ্যাডভার্বটা কি সাবজেক্টের পরে বসে কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের আগে বসে। তো এখন আমরা দেই যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, হি ড্যাশ গো আউট জাস্ট নাও। আমরা কেন বুঝবো এটা কোন টেন্স? এই যে জাস্ট নাও থাকলে, যে জাস্ট, জাস্ট নাও, লেটলি, অলরেডি, রিসেন্টলি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই জন্য আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে দিতে পারি কি, হি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের ভিতরে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরে। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বসবে হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বসবে হ্যাভ। ব্যতিক্রম শুধু আয়ের ক্ষেত্রে আমরা হ্যাভ দিব, এছাড়া বাদ বাকি সবকিছু একই রকম। যদি সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, আর শুধুমাত্র আয়ের ক্ষেত্রে হ্যাজ বসে, এই আর কি। তার মানে কি, হি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তার মানে আমরা এখানে হ্যাজ দিব, হি হ্যাজ দিলাম। গো এর ভিতরে পড়লে কি হয়? গো ওয়েন্ট গন হয়, হ্যাঁ, গন আউট জাস্ট নাও। তো এভাবে করে আমরা করব। তো আমরা হচ্ছে এভাবে করে আপনারা প্র্যাকটিস গুলো করতে থাকবেন। নেক্সট ক্লাস আমরা নতুন নতুন এটার পরবর্তী পার্ট গুলো করবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।